হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ শনিবার, উইকেন্ড স্টার্ট হয়ে গেছে। সকাল এখন 11টা মতো বাজে। সকাল থেকেই আজ রোদ ঝলমলে আকাশ। সামার এখানে পুরো দমেই শুরু হয়ে গেছে। আর এমন একটা দিনে বাইরে ঘুরতে না বেরোলে চলে বলুন? তাই সকাল সকাল আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি নতুন একটা শহর দেখব বলে, যার নাম নায়াগ্রা অন দ্য লেক। এটা সাউদার্ন অন্টারিওর ছোট্ট একটা শহর, যা আমাদের বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার। সময় লাগবে ওই 1.25 ঘন্টা। প্রচুর ওয়াইনারিজ আর এস্টেটের পাশাপাশি এই হেরিটেজ টাউনের প্রধান আকর্ষণের মধ্যে আছে ফোর্ট জর্জ ন্যাশনাল পার্ক, এছাড়াও ওল্ড টাউন, ক্লক টাওয়ার, কুইন্স রয়্যাল পার্ক, আর আছে প্রচুর ক্যাফে আর বুটিক। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে, মানে কেমব্রিজ থেকে 1/2 ঘন্টা দূরে হ্যামিল্টন সিটির ওপর দিয়ে। আর দু সাইডের ভিউটা এত সুন্দর, লক্ষ্য করেছেন? লেকের নীল রঙের সাথে আকাশের নীল রং মিলে কি সুন্দরই না দেখতে লাগছে। এটা লেক অন্টারিও। কানাডায় এরকম প্রচুর লেক ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধুমাত্র অন্টারিওতেই আছে প্রায় 25,000-এর মতো লেক। কানাডায় জুন জুলাই এই 2 মাসই ভালো গরম থাকে। টেম্পারেচার কখনো কখনো প্রায় 35 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। তবে এখানে সব বাড়িতেই মোটামুটি এসি থাকে, তাই গরমে খুব একটা কষ্ট হয় না। ইন্ডিয়া থেকে আসার দরুন আমাদের 35 ডিগ্রি টেম্পারেচারে খুব একটা সমস্যা না হলেও এখানকার মানুষজনদের কাছে এটা যথেষ্টই গরম। আর এই সামার টাইমেই এখানে সবাই ঘুরতে যায় বিভিন্ন জায়গা, কারণ শীতকালে এতটাই ঠান্ডা থাকে যে তখন শুধু হাউস পার্টি আর বোর্ড গেমস ছাড়া আর কোনো আউটডোর অ্যাক্টিভিটিস করার থাকে না। আমরা অলরেডি নায়াগ্রা অন দ্য লেক সিটিতে ঢুকে গেছি, যা বুঝতে পারলাম দুধারের এই প্রচুর ওয়াইনারিজ আর এস্টেট দেখে। আমরা প্রথমে যাব ফোর্ট জর্জে, কারণ ওটা আবার 5টায় বন্ধ হয়ে যায়। তারপর ওয়াইনারিজ ভিজিট করে ওল্ড টাউন যাব। সামারে ট্রাভেল করার আর একটা প্লাস পয়েন্ট আমার কাছে এই টাইমে চারিদিকটা পুরো সবুজ হয়ে থাকে। বাইরেটা ভারী অদ্ভুত সুন্দর লাগে দেখতে, আর এই সব গাছের পাতাই ঝরে উইন্টারের সিনারিটা পুরো অন্যরকম হয়ে যায়। কানাডায় এরকম প্রচুর চাষের জমি আছে, আর এই সামারের কয়েকটা মাসেই চাষবাস হয়ে থাকে এখানে। ফোর্ট জর্জে পৌঁছে প্রথমেই গাড়ি পার্কিং করে দিলাম। পার্কিং এখানে ফ্রি ছিল। এরপর টিকিট কালেক্ট করার পালা। পার টিকিট $13। কিন্তু আমরা যেহেতু ক্যানো অ্যাপ থেকে এসেছি, তাই আমাদের টিকিটের কোনো ফি লাগবে না। তাই আমরা দুটো টিকিট আর এই ফোর্টের ম্যাপ সংগ্রহ করে এগিয়ে চললাম ফোর্টের দিকে। ফোর্টের ভেতরে সব স্টাফ এখানে দেখলাম 19th সেঞ্চুরি স্টাইলে ড্রেস পরেছিল। এটা অবশ্যই আমি অন্য ফোর্টেও দেখেছি। জায়গাটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে। সালটা 1796 থেকে 1803। ব্রিটিশরা এই ফোর্টটা নির্মাণ করেছিল নায়াগ্রা রিভার, নেভি হল আর টাউনটাকে রক্ষা করার জন্য আমেরিকান সৈন্যদের থেকে। ঐতিহাসিক ওয়ার অফ 1812-এর সময় যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যুদ্ধের সময় এক্সপ্লোশনে এই ফোর্টটি প্রায় ভগ্নাবশেষে পরিণত হয়। পরে যা পুনর্নির্মাণ করা হয় আর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 1950 সালে। ফোর্টের আর্টিলারি বিভিন্ন প্রান্তে স্ট্র্যাটেজিক্যালি সাজানো আছে, আর ওয়ালের ওপারে দূরে দেখা যাচ্ছে নায়াগ্রা রিভার, যার ওপারে আমেরিকান ফোর্ট নায়াগ্রা লক্ষ্য করে ব্রিটিশ আর্মিরা গোলা বর্ষণ করত।
তাছাড়া ফোর্টে আছে অফিসার্স কোয়ার্টার আর কটেজেস, যেখানে সুন্দর করে এক্সিবিশন করা আছে তখনকার অফিসাররা কিভাবে জীবনযাপন করত আর এই 1812 ওয়ারের বিভিন্ন ইতিহাস। তবে এখন যা দেখতে পাচ্ছেন তা সবই 1812 সালের অনুকরণে রিকনস্ট্রাকশন করা ফর দ্য পারপাস অফ ডেমনস্ট্রেশন। কারণটা যুদ্ধের সময় 1812 সালে এই ফোর্টটা প্রায় ভগ্নাবশেষেই পরিণত হয়। 1812 এই যুদ্ধে ঠিক কে জয়লাভ করেছিল সেটা কিন্তু ডিবেটেবল। কারোর মতে ইউএস আর্মির জয় হয়েছিল, কেউ বা বিশ্বাস করেন কোনো পক্ষই জয়ী হয়নি, ব্রিটিশ আর আমেরিকান আর্মির মধ্যে ড্র হয়েছিল। তবে 1815 সালের 16ই ফেব্রুয়ারি ট্রিটি অফ ঘেন্টের মাধ্যমে 1812 সালের এই যুদ্ধের অবসান ঘটে। যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, আজকের কানাডার গঠনের পিছনে এই 1812 সালের যুদ্ধের একটা বিরাট ভূমিকা রয়েছে। একে একে এবার আমরা দেখে নিলাম যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, রাইফেল, কামান এইসব। আর এই যে স্টোন ওয়াল দেখতে পাচ্ছেন, এইগুলো হলো নেভি হলের ভগ্নাবশেষ। But I mean, at this point, the building's been around for 90 years. They've seen active military service. It was used in World War II, and so this was it was a place that was a non-stop military site from about 1796 until about 1950. Use a bit more effort, and so you've got a pan or a griddle or even pans like that, which look much more similar. এছাড়াও অফিসারদের কিচেন, বেডরুম, ডাইনিং হল সব রেপ্লিকা ডেমনস্ট্রেশন এখানে করা ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো তৎকালীন অফিসারদের রান্না করার ব্যবস্থা। স্টোভটপের পরিবর্তে ছিল ঝোলানো লোহার প্লেট, যেখানে সৈন্যদের জন্য রান্না করা হতো। আর এই পুরো ট্রিপে আমরা অনেক ছবি তুলেছি, যেগুলো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেয়া থাকবে, আপনারা অবশ্যই কিন্তু চেক আউট করবেন। আর এই দেখুন অ্যানিমাল স্কিন, যা প্রচণ্ড ঠান্ডার কবল থেকে রক্ষার জন্য সৈন্যরা ব্যবহার করত।
সবার শেষে আমরা দেখলাম গান ফায়ারিংয়ের লাইভ প্রদর্শনী। তখনও বুলেটের ব্যবহার শুরু হয়নি, ছিল গান পাউডার। কিন্তু তাও কতটা পাওয়ারফুল সেই গল্পই আমরা শুনলাম এখানকার ডেমনস্ট্রেটরের কাছ থেকে। Is just comprised of two parts, right? That being this piece of flint here and this piece of steel, which we call frisson. So when those two pieces connect, they create sparks, which then fall down into a pan to ignite the priming charge, which then travels into the barrel to ignite the main charge, which is in turn into... There you have it, the loading and firing of the Brown Bess musket. এরপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য ওয়াইনারি আর ওল্ড টাউন দেখতে, যার গল্প আমি আপনাদের শোনাবো পরবর্তী ভিডিওতে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে।